একটা ছাত্র একজন শিক্ষককে কিভাবে পিটায়, শিক্ষক যত খারাপই হোক, এটা তো আমাকে মানতে হবে। আমি দেখেছি মব সর্বোচ্চ আদালত পর্যন্ত ঘিরে ফেলছে, গ্রাস করেছে, সেটিও দেখা গেছে। তো এই জায়গা থেকে আমাদের তো ফিরতে হবে। একটি বিষয়, যদি বিপ্লব হতো যে সব উপরে ফেলে দিচ্ছেন, আমার কোনো আপত্তি ছিল না। প্রশ্নবিদ্ধ মামলার কথা বলছিলেন কিংবা মিথ্যা মামলার কথা বলছিলেন, এখন পর্যন্ত প্রশ্নবিদ্ধ মামলা আমরা এখনো দেখেছি। প্রশ্নবিদ্ধ মামলায় অনেকে কারাগারে আছে, অনেকে পালিয়ে আছে, অনেকে চাঁদা দিয়ে যাচ্ছেন, এই অবস্থায় আছে। 2 বছর প্রায় অতিক্রান্ত হতে চললো। আমাদের উচিত এখনই একটা স্ট্রং, এখন তো সিভিলিয়ান মানে পার্লামেন্ট আছে, একটা স্ট্রং কমিটি করে দেখ, সেই কমিটি প্রত্যেকটা মামলা যাচাই বাছাই করে নির্দেশনা দিয়ে দেখ, পুলিশ তারপর ইনভেস্টিগেশন শুরু করুক, অসুবিধাটা কি? সেক্ষেত্রে সরকারও কি কিছুটা ভয় পাচ্ছে যে আসলে এরকম বড় নামের লোকজনকে যদি ছেড়ে দেয়া হয় সেটি সরকারের জনপ্রিয়তায় এক ধরনের শঙ্কা, এক ধরনের দুর্বলতা আমাদের কাছে, মানে আমার কাছে মনে হচ্ছে যে এক ধরনের শঙ্কার থেকে, এক ধরনের দুর্বলতার থেকে, মানে সংখ্যাটা কি আরেকটু যদি আপনি খুলে ওই যে একটা হচ্ছে যে যদি এইটাকে কেন্দ্র করে কোনো মব তৈরি হয়, সেটা আমি নিয়ন্ত্রণ করতে পারবো কিনা, বা আমি প্রশ্নবিদ্ধ হয়ে যাই কিনা। আবার আরেকটা দিক হচ্ছে যে সরকারেরও তো কিছু কিছু মানুষ এই ধরনের সুযোগ সুবিধার ভিতরে আছেন। যেমন একটা মানুষকে, একজন ব্যবসায়ীকে এই মামলার থেকে অব্যাহতি নেওয়ার জন্য কোনো না কোনো খুঁটি তো ধরতে হবে, সেই খুঁটি তো হচ্ছে সরকারের দলের ভিতরের লোকদেরই হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ফলে নানাবিধ কারণে, কিন্তু এটা খুব জরুরি, জনগুরুত্বপূর্ণ বিষয় যে যারা মিথ্যা মামলার শিকার হচ্ছেন, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে বিনা হ্যারাসমেন্টে তাদেরকে ওই মামলা থেকে অব্যাহতি দেওয়া উচিত। এবং এটার সবচেয়ে সহজ পথ হচ্ছে পুলিশকে অ্যাক্টিভেট করা, পুলিশ যাতে স্বচ্ছতার সাথে, নিরপেক্ষতার সাথে এই বিষয়গুলি তদন্ত অনুষ্ঠান করে, যারা এটার সাথে কোনো রকম জড়িত নাই, দালিলিক প্রমাণ আছে যে ওই সময় ওই জায়গায় থাকার তাদের সুযোগ ছিল না বা নির্দেশনা দেওয়ারও সুযোগ ছিল না, তাদেরকে বাদ দেওয়া। এবং যারা অপরাধী তাদেরকে অপরাধের মাত্রা অনুযায়ী আপনি ইনভেস্টিগেশন করে চার্জশিট দিয়ে দেন, কিন্তু এটা ঝুলায় রাখবেন আর মাসের পর মাস, বছর পর বছর এই মানুষগুলি পালিয়ে বেড়াবে, এটা তো হয় না। যদি কোনো অপরাধ থাকে, সেই অপরাধের কারণে তাকে আপনি আটকান। এখন যারে তারে ধরে অমুক হত্যাকাণ্ডের সাথে রংপুরের হত্যাকাণ্ড, এই লালবাগের হত্যাকাণ্ড, এগুলো তো মানুষ বিশ্বাস করে না রে ভাই। তাদের অপরাধ যদি থাকে, সেটা হচ্ছে ফ্যাসিজমকে টিকায় রাখার জন্য তারাও সক্রিয় ছিল, সেই অপরাধে তাদেরকে ধরেন যদি এরকম কেউ থাকে। কিন্তু আপনি এই যে যেই অভিযোগে অভিযুক্ত করার চেষ্টা করছেন, সেই অভিযোগ সাধারণ মানুষও মানতে চায় না। ফলে একদিন না একদিন প্রশ্নের সম্মুখীন আপনি হবেন, অথবা একই ঘটনার শিকার আপনি হবেন, যদি আপনি এখানে ন্যায্যতা প্রতিষ্ঠা করতে না পারেন। এই ঝুঁকি সবসময় থেকেই যাবে। দেখেন 5ই আগস্টের পর আমরা কি দেখলাম, প্রায় অধিকাংশ জায়গা থেকে পালিয়ে গেল, এমনকি ইমাম সাহেব পর্যন্ত পালাই গেল। অর্থাৎ দলীয় এমনই নিয়োগ হয়েছিল, এমনই দল বাস হয়েছিল, বাইতুল মোকাররমের খতিবও পালাই গেল। আবার এটাও দেখলাম যে প্রক্রিয়া ছাড়া কত দ্রুত বিভিন্ন সরকারি নির্দেশনা দিয়ে নিয়োগ শুরু হয়ে গেল, নিয়োগ সম্পন্ন হয়ে গেল। কেউ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি দখল করলো, কেউ বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড দখল করলো, যার বুদ্ধিতে যেটা কুলাইছে সে সেই জায়গাগুলি দখল করেছে। কেউ মন্ত্রণালয়গুলিতে লোক ঢোকানোর চেষ্টা করলো, মানে নানান পন্থা। আবার উগ্র ডানপন্থীরা তারা দেখেন মৌকা বুঝে তারাও বিভিন্ন জায়গায় মাঠে নামলো, বিভিন্ন ধরনের কথাবার্তা শুরু করলো, বিভিন্ন ধরনের ত্রাস তৈরি করার চেষ্টা করলো, সন্ত্রাস তৈরি করার চেষ্টা হলো, সংবাদ মাধ্যম পুড়িয়ে দেওয়া, 32 নম্বর ভেঙে দেওয়া, এইগুলো করার মধ্য দিয়ে, এবং প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করলো, সেনাপ্রধানের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করার মধ্য দিয়ে নতুন একটা অবস্থার পায়তারা তারা তৈরি করার চেষ্টা করেছিল। এবং তারা কিন্তু শুধুমাত্রই আমাদের চোখে যারা পড়ে তা না, এর বাইরেও অনেক লোক তারা যুক্ত ছিলেন। কেউ কেউ বলেছে না যে বিপ্লব হাতছাড়া হয়েছে, আবার বিপ্লব করব। কি বিপ্লব করতে চাইছে এটাও জনগণ জানে না। এই হচ্ছে অবস্থা। কিন্তু কিছু মানুষ তো তাদের সমর্থন দিয়েছেন, অনলাইনে অফলাইনে নানান রকম আপনি দেখেন তো, যেই সমস্ত গালাগালি বাংলাদেশের রাজপথগুলিতে এবং রাজনীতিতে নতুন করে আপনি শুনেছেন, এই গালাগালি কি আপনি আপনার বন্ধু বা আপনার পরিবারের কারোর সামনে দিতে পারবেন? অবশ্যই নয়, পারেন না। কিন্তু সে তো প্রকাশ্যে এসছে এবং অনেক মানুষ তাদেরকে সমর্থন করেছে,
অনেক ধরনের বক্তব্য দিয়ে এটাকে সমর্থন করার চেষ্টা হয়েছে। আপনি চিন্তা করেন তো, ফজলুর রহমানের বাড়ির সামনে যে যারা এই ধরনের গালি দিল, তাদের তো ছবি আছে, আমরা তো তাদের চিনি, তারা কারা, কি অর্জন করতে চেয়েছিল এইসবের মধ্য দিয়ে। আবার ৭১কে ২৪-এর মুখোমুখি দাঁড়ানোর চেষ্টাও করা হয়েছে, ৭১কে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছে কোনো একটা মানে একাধিক গোষ্ঠী। সেই রেশ এখনো বহমান, এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং দুটো জায়গাকে তারা দুটো স্পর্শকাতর জায়গায় তারা ঝাঁকুনি দেওয়ার চেষ্টা করছে। কোন দুটি স্পর্শকাতর জায়গা? ধরেন প্রেসিডেন্ট পদটা তো একটা স্পর্শকাতর, সেনাপ্রধানের পদটা স্পর্শকাতর। আমরা দেখেছি না এই দুজনকে নিয়ে কি ধরনের কথাবার্তা হয়েছে। বঙ্গভবন তো ঘেরাও করতে গেছিল। তো এই যে অপশক্তি, এটা কিন্তু কমপ্লিটলি অপশক্তি। কারণ আপনার রাজনীতি প্রকাশ্যে নাই, আপনি জনগণকে প্রিপেয়ার করছেন না, আপনি যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছেন। এই জায়গাগুলি দুর্বল করলে তো রাষ্ট্র দুর্বল হয়ে যায়, আর রাষ্ট্র দুর্বল হলে যা অনাচার তাই করতে পারেন আপনারা। দুর্বলতা ঠেকানোর কথা ছিল মাঠে বাহিনী হিসেবে পুলিশের, পুলিশ কনফিডেন্স হারিয়ে ফেলেছে। সেই কনফিডেন্স কি পুলিশ ফিরে পেয়েছে? এখনো ফিরে পেয়েছে এটা বলার সুযোগ নেই, তবে পুলিশ ধীরে ধীরে এগোচ্ছে দেখা যায়। আরেকটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে এখন পর্যন্ত কিন্তু এমন কিছু বিষয়ে দেশের বাইরে থেকে দেশের ভিতর থেকে উত্থাপন করার চেষ্টা হচ্ছে যাতে রাষ্ট্রটাকে দুর্বল করে দেওয়া যায়, সরকারটাকে দুর্বল করে দেওয়া যায়। এমন কিছু প্রশ্ন তারা নিয়ে আসছেন মানে নিরাপদ দূরত্বে থেকে, যেটি দুর্ভাগ্যজনক, এবং এটার খেসারত দিতে হবে আমার আপনাকে। তো এখন তো একটা মানে রাজনৈতিক সরকার আছে, রাজনৈতিক সরকারের দায়িত্ব হচ্ছে যত দ্রুততম সময়ে সম্ভব এই জায়গাগুলিকে মানে নিরসন করা, এইগুলি মিটিয়ে ফেলা অথবা দমিত করা, যেই শব্দই বলি না কেন। কারণ সবচেয়ে মনে রাখতে হবে একটা গণতন্ত্রে প্রত্যেকটা মানুষের জীবনের মূল্যটা হচ্ছে সবচেয়ে বেশি। এইখানে মব সন্ত্রাস দিয়ে আপনি মানুষ হত্যা করবেন, মব সন্ত্রাস দিয়ে স্থাপনা ভেঙে দিবেন, মব সন্ত্রাস দিয়ে আমার কালচারাল সেক্টরে আঘাত দিবেন, মব সন্ত্রাস দিয়ে আপনি রাজনৈতিক দলের অফিস ঘুরিয়ে দিবেন, এইটা চলতে দেওয়া যায় না। এটা আইন আছে, কানুন আছে, বিচার করেন, যারা অপরাধী তাদের বিচার করেন, তো যাদের সাথে অপরাধের সংশ্লিষ্টতা পাবেন না তাদেরকে মুক্ত মানুষের মতো চলাফেরা করতে দেন। এইটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। এই জায়গার থেকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করেন না, তাতে ফলে হবে কি, বিশ্ব পরিস্থিতি তো বোঝা যাচ্ছে, এবং আমাদের দেশের রাজনৈতিক ক্রাইসিসটা কোথায় সেটাও আমরা বুঝি না তা না। আমাদের দেশে গত ফ্যাসিজমের ভিতর দিয়ে বিভিন্ন ইনস্টিটিউশন কিভাবে ধ্বংস হয়েছে আমরা দেখেছি। গণতন্ত্রের কোথায় ধ্বংস করা হয়েছে, বিচার ব্যবস্থায় কোথায় ধ্বংস হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে ধ্বংস হয়েছে, ছাত্র সমাজের নৈতিকতার কিভাবে অবক্ষয় হয়েছে, কিভাবে পতন ঘটেছে আমরা তো জানি। বিভিন্ন পেশাজীবী মানুষরা কিভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেবামূলক প্রতিষ্ঠানগুলি সেবা দেওয়ার পরিবর্তে কি করছে সেটাও আমরা জানি। দলবাজ দলকানারা তো সব জায়গায় বসে আছে। সেই জায়গার থেকে একটা বলিষ্ঠ নেতৃত্ব থাকতে হবে রাজনীতিতে, যারা আমাদেরকে মুক্ত করতে পারবে, এবং এই মুক্তের প্রত্যাশাই কিন্তু মানুষ অপেক্ষা করছে। এবং মানুষের কিন্তু এখনও মানুষের একটা এই মানে সময়েও মানুষ কিন্তু আশা করে যে বর্তমান যিনি নির্বাচিত সরকার তারা আমাদের প্রত্যাশা পূরণ করবেন, কিন্তু আমরা যথেষ্ট আস্থা রাখতে পারছি না। এই 40 দিনের কর্মকাণ্ড, 40 দিনের বেশি সময়ের এই বেশি সময়ের এই সরকারের কর্মকাণ্ডের সময়ে এমন কিছু পদক্ষেপ দেখছি, এমন কিছু দুর্বলতা আমাদের সামনে আসছে, তাতে আমরা একটু নিরাশ হচ্ছি। আমরা চাই শক্ত নেতৃত্ব, আমরা চাই বিচক্ষণ নেতৃত্ব, আমরা চাই কর্মক্ষম নেতৃত্ব, আমরা চাই দূরদর্শী সম্পন্ন নেতৃত্ব, আমরা চাই নির্ভীক চিত্তে যিনি এককভাবে নেতৃত্ব দিতে পারেন বা একটা টিম ওয়ার্ক করার মতো, এবং যার নেতৃত্বে মানবিক সমাজ থাকবে, যিনি আমাদেরকে ডিরেকশন দিবেন সরাসরি, যিনি সরাসরি পার্লামেন্টে তার বক্তব্যের মধ্য দিয়ে আমাদেরকে উজ্জীবিত করবেন, পার্লামেন্টে একটা সঠিক জায়গায় নিয়ে আসবেন। আমরা সেরকম নেতৃত্ব চাই।